আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ফিরে এসেছি গল্পের নতুন একটি পর্ব নিয়ে। যারা চ্যানেলে একদম নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এন্ড কমেন্ট করে পাশে থাকবেন। ফিরছি গল্পে। প্রণয়ের অমল কাব্য, পর্ব সংখ্যা 20। লেখক DRM সোহাগ, কণ্ঠে আমি ইতি। কথা বলছো না কেন? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা করে বলে যে খেয়েছি। ইরফান মায়রার গাল থেকে হাত সরিয়ে নেয়, মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলেন, গুড। মায়রা চোখ নামিয়ে নেয়। ইরফান দু হাত প্যান্টের পকেটে গুজে মায়রার তার মাঝে খুব সামান্য ফাঁকা রেখে দাঁড়ায়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে ইরফান গভীর গলায় বলে, এরপর বাসা থেকে বের হলে ইচ্ছে করলে হাত পা ভেঙে পঙ্গুত্ব বরণ করার ইচ্ছেটাও অ্যাড করতে হবে, তবেই বাড়ির বাইরে পা রাখবে। আন্ডারস্ট্যান্ড? লাস্ট কথাটা কিছুটা ধমকেই বলে। মায়রা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভয়ে জমা হওয়া পানির ছিটে ফোটাও এখন ধমকে টুক করে গড়িয়ে পড়ল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে, মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান আবারও গম্ভীর গলায় বলে, ঘরে যাও। মায়েরা এখনো দাঁড়িয়ে আছে। এটা দেখে ইরফান শক্ত গলায় বলে, গো, নয়তো গুনে গুনে 10টা থাপ্পড় মারবো এই গালে। স্টুপিড, তোমার সাহস কি করে হয় এত রাত পর্যন্ত অন্যের বাসায় গিয়ে থাকতে? মায়েরা কেঁপে ওঠে এত জোরে ধমক খেয়ে। একটু আগে নরম সুরে যেন ঝটকাটা খেয়েছিল, তা মুহূর্তেই ভ্যানিশ হয়ে গিয়েছে এই লোকের আগের রূপ দেখে। মায়েরা মাথা নিচু করে নেয়, কোনো কথা বলে না। ইরফান পাশ কাটিয়ে ধীর পায়ে তার ঘরে চলে যায়। ইরফান ফুস করে শ্বাস ফেলে সোফায় গিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। শুধু মিটিমিটি হেসে বলে, ঝড় তবে থামলো? ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। শুদ্ধ ইরফানের পাশে বসে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা, খেতে দাও, খেয়ে রওনা দিব। এত রাতে যাবি? কাল গেলে হবে না? শুদ্ধ ইরফানের কানের কাছে মুখ নিয়ে বলে, তুই কি যেতে চাস মায়েরার স্বামী? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, বিরক্ত হয়ে বলে, নো। শুদ্ধ হেসে বলে, শোনো মা, তোমার ছেলে বড় হয়েছে, এবার আমার বিয়ের ব্যবস্থা করুন। সবাই বউ ছাড়া থাকতে পারছে না। এসব দেখে আমার দুদিন পর পর বদহজম হচ্ছে। ত্রিনা বেগম মুখ ভ্রু কুঁচকে বলে, আমি মেয়ে দেখে রেখেছি তোর জন্য, তুই তো রাজি হচ্ছিস না, শুধু পরে পরে করিস। তুই রাজি হলেই বিয়ে হয়ে যাবে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় মায়ের দিকে। হায় হায়, তার মা কি কেলেঙ্কারি করে রেখেছে। দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়, অবাক হয়ে বলে, মানে কি বলছো? ত্রিনা বেগম হেসে বলে, সামিয়াকে চিনিস না? এইচএসসি দিবে এবার, মেয়েটা খুবই ভদ্র। শুদ্ধ দ্রুত বলে, হয়েছে হয়েছে, আর শুনবো না, আমি যাচ্ছি, আমার কাজ আছে। খেয়ে যা। শুদ্ধ যেতে যেতে বলে, রেডি করো, আমি আসছি, কাল সকালে গিয়ে ভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করব। ইরফান তার ঘরে যেতে যেতে বলে, ফুপি, এক কাপ কফি দিও। মায়েরা ঘরে এসে বোরকা ছেড়ে বিছানার এক কোণে চুপ করে বসে আছে। দু হাঁটু ভাঁজ করে মুখটা হাঁটুতে লাগিয়ে রেখেছে। ত্রিনা বেগমকে দেখে পা ভাঁজ করে বসে বলে, খালাম্মা, তুমি রাগ করেছো আমার উপর? ত্রিনা বেগম মায়েরার সাথে পাশে বসে মেয়েটার গালে হাত দিয়ে বলে, আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল তোর। মায়েরা মন খারাপ করে বলে, গ্রামের বাইরে তো যায়নি, তাই ভেবেছি বলতে হবে না। ত্রিনা বেগম কিছুই বললেন না। এটা গ্রাম, এর ওর বাড়ি গেলে ঘটা করে বলে যাওয়ার প্রয়োজন নেই। অতঃপর বলল, সে জানি, এত রাত করে ফিরলি, এটা বলে যাওয়া উচিত ছিল। ত্রিনা বেগমের দুহাত আগলে ধরে মায়েরা বলল, মিমের মা না খাইয়ে কিছুতেই আসতে দেয়নি, আমি সন্ধ্যার পরেই আসতে চেয়েছিলাম, সরি খালাম্মা। আচ্ছা হয়েছে, তুই আমাকে ফুপু বাদ দিয়ে খালাম্মা ডাকছিস কেন? মায়েরা মাথা নিচু করে বলে, যার জন্য ফুপি ডাকবো সে তো বলেনি, তাই খালাম্মাই ঠিক আছে। ইরফান তোর জন্য অনেক চিন্তা করে মা, তোর প্রতি ও দুর্বল। দেখেছিস আজ তোর চিন্তায় কেমন অস্বাভাবিক হয়ে গিয়েছিল। মায়েরা মাথা তুলে তাকালো না, কি মনে করে মলিন হেসে বলল,
একটা কথা কি জানো খালাম্মা, আবেগ, ভালোবাসা, মায়া এসব দিয়ে দুনিয়া চলে না। যদি চলতো তবে আজ আমার বিয়েটাই হতো না। তোমার মনে হয় সৎমা আমায় ভালোবাসতো না? সে আমায় অনেক ভালোবাসতো, মায়া করতো, কিন্তু দেখো বাস্তবতা সামনে আসলে সে আমাকে ঠিকই বিয়ে দিয়ে নিজের দায় সারলো। এই যে এতদিন হলো একটা বারও আমার খোঁজ নেয়নি, জানো? তুমি বিশ্বাস করবে না খালাম্মা, আমি ভুলেই যেতাম সে আমার নিজের মা না। আমার অনেক ভালোবাসতো, অনেক না বাসলেও যা বাসতো ওটাই অনেক মনে হতো আমার। কিন্তু বিয়ের পর সব ভুলে গেল। নিজের মা হলে হয়তো একটু একটু মনে করতো, কিন্তু আমি তো তাকে নিজের মাই ভাবি। আমার মাকে তো কখনো দেখিনি, দেখতে কেমন যে ছিল। কথা কথা বলতে বলতে চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে যায়। একটু থেমে নাক টেনে বলে, তোমার ভাতিজা আমায় কেন মানে না জানো? কারণ আমি আর তার টাইপের না, তার চেয়ে অনেক ছোট। আমি যদি আরো 4-5 বছর বড় হতাম তবে হয়তো মানত, কিন্তু এখন এত ছোট মেয়েকে তিনি মানতে পারবে না। সে আমার প্রতি দুর্বল হলেও বাস্তবতার কাছে এসে দেখবা আমার মায়ের মতো সেও আমাকে মানবে না। মানুষ এমনই হয়, আমি জানি। ত্রিনা বেগম অবাক হয়ে তাকালেন মায়ের দিকে। এটুকু মেয়ে কি ভারী কথা বলে। মায়ের মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলেন, পাগলি মেয়ে। ইরফান অমন নয়, ধীরে ধীরে বুঝতে পারবি। মায়েরা কিছু বলল না। ত্রিনা বেগম মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, ফুপি যেহেতু ডাকছিস না, তবে মা ডাক, ডাকবি তো? মায়েরা দুহাতে মুখ মুছে শব্দ করে হেসে বলে, ওকে আম্মা যান। এরপর ভ্রু নাচিয়ে বলেন, ডাকটা পছন্দ হয়েছে? ত্রিনা বেগম হাসলেন মায়ের কাণ্ডে। মেয়েটাকে তার কেমন অদ্ভুত লাগে, মুহূর্তেই কেমন দুঃখের ছাপ মুছে ফেলে মন থেকে। ঘরের বাইরে যেতে যেতে বলে, এখন এসব চিন্তা বাদ দে, ইরফানকে কফি দিয়ে আয়, আমি রেডি করছি, দ্রুত আয়। মায়েরা হতে গিয়েই তার মা মারা যায়। এরপর 3 মাসের মাথায় মায়রার বাবা আরেকজনকে বিয়ে করেন, যিনি বর্তমানে মায়রার সৎ মা। মায়েরা জানতো না মায়রার বাবার দ্বিতীয় স্ত্রী তার সৎ মা। তবে সৎ মা হলেও মায়েরা নিজের মেয়ের মতো করেই আগলে রেখেছিলেন। মায়রার বাবার চোখের মনি ছিল মায়েরা। মায়েরার ঝাপসা মনে পড়ে তার বাবার কথা। তার যখন 7 বছর বয়স, তখনই তার বাবা মারা যায়। এরপরই মায়েরা জানতে পারে তার মা আসলে তার নিজের মা নয়। এজন্যই মায়েরাকে তার নানা বাড়ির মানুষেরা পছন্দ করতো না। আগে বুঝতো না, তবে যখন একটু বড় হয়েছে তখন বুঝতে পারলো। বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তার সৎ মাকে বিয়ে দিয়ে দেয় বাসা থেকে। তিনি মায়েরাকে বেশ আদর করতেন। সেই ছোট্ট থেকে নিজের মেয়ের মতোই লালন পালন করেছেন। কিন্তু সৎ মায়ের স্বামী তো মায়েরাকে একটু সহ্য করতে পারে না। ধীরে ধীরে মায়ের ভালোবাসা কমতে কমতে তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিদায় দিয়ে দিল। কথাগুলো ভেবে মায়ের চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে জামার কোনা পেঁচায়, আবার খোলে। তার চোখ থেকে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি পড়ে। কয়েক সেকেন্ড পেরোতেই দ্রুত চোখ জোড়া ডলে মুছে নেয়। লম্বা করে নিঃশ্বাস টেনে নিজে নিজেই হাসে। তা তোর ভিআইপি বোনকে ফোনটা দে তো। ফায়াজ ফোনের উপাস থেকে বলে, কেন? শুদ্ধ হেসে বলে, আমার বিয়ে, এই খবর ওকে না দিয়ে শান্তি পাচ্ছি না। দ্রুত করে নে, আমরা বেঁচে যাব, আর ফারাকেও বিয়ে দিতে পারবো। শুধু ধুলোময় রাস্তার মাঝে একটা ইটের খোয়ার শট দিয়ে বলে, ইনায়ের কপাল খুলে গেল, তোর মতো মির্জাফরের সাথে বিয়েটা হচ্ছে না। ফায়াজ রেগে বলে, একদম উল্টোপাল্টা কিছু বলবি না বেয়াদ্দপ। আমার ফোন ধরে না কেন? মেজাজ খারাপ লাগছে। শুদ্ধ এসে বলে, তুই যখন বিদেশে ছিলি তখন ইনায়ের অনেক ছেলে ফ্রেন্ড জুটেছে, বুঝলি, ওদের টাইম দিতে হয়। ফায়েজ রেগে বলে, আসলেই ওরা তো ছেলে ফ্রেন্ড? শুদ্ধ এসে বলে, জানি না, ওর ফ্রেন্ডের লিস্ট আমি কেমনে জানবো? তবে একটা কথা মনে রাখবি, ইনায়ে তোকে মাত্র 3বার সামনে থেকে দেখেছে, সেই কবছর আগে 2বার, রিসেন্ট একবার। তোর বোনের সাথে কবে থেকে লেগে বসে আছি, তাও মানছে না। আর ইনায়া তোকে চেনেই না ঠিক মতো, মানতে সময় লাগবে। ফায়েজ গম্ভীর মুখে কিছু ভাবে, শুধু আবারও বলে,
আমি এখন তোর বিদেশি ম্যামদের সাথে পিক ওকে দেখিয়ে বলবো এগুলো তোমার ফায়েজ বাবুর টাইম পাসের গার্লফ্রেন্ড ছিল। চিন্তা করিস না, বিয়ে তো তোকেই করবে। ফায়েজ চিৎকার করে বলে, শুদ্ধর বাচ্চা, তোকে ছাড়বো না আমি। আমি কত লয়াল জানিস? শুধু কান থেকে ফোনটা দূরে সরিয়ে খানিক হাসলো। আর ইরফানের সাথে ভালোই মজা নেওয়া যায়, যদিও ইরফানের ব্যাপারটা জমে না, কারণ ও তো স্বীকারই করে না। শুধু কানে ফোন নিয়ে হাসি আটকে বলল, লয়াল সেটা তো আমি জানি শোনা, তোমারই না নয়, বুঝুনি ব্যাপারটা। এরপর স্বাভাবিক ভাবে বলে, ফারাকে ফোনটা দে। ফায়েজ রেগে বলে, বেয়াদব, বলে যা ফারাকে। বলে কল কেটে বিছানার উপর ছুঁড়ে মারল ফোন। রাগে শরীর জ্বলছে। এই মেয়ের কি ছেলে ফ্রেন্ড দিয়ে ভর্তি? এমন হলো ওকে যে কি করবে মাথায় কাজ করছে না। কল না ধরার জন্য ইচ্ছে করছে তুলে এক আছাড় মারতে, আর এই শুদ্ধর বাদরামি তো আছেই। ওই মেয়ের তো মাথা মোটা, তাকে ভুল বুঝে কি করবে, আর সেইবার রেগে কি বলবে আল্লাহ ভালো জানে। এদিকে শুদ্ধ বারবার ফায়েজের ফোনে কল দেয়, কল রিসিভ হয় না। শুধু অসহায় চোখে চেয়ে আছে। ফারার সাথে কথা বলার পর এসব বললেই হতো, এখন তার কি হবে? বাঁ হাতের বুকে দুটো আলতো থাপ্পড় দেয়, তার জ্বালা কেউ বোঝে না। এখন কি করবে? হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসে। দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। এরপর সোজা ইরফানের ঘরে গিয়ে দেখলো ইরফান নেই। ওয়াশরুম থেকে আওয়াজ পেয়ে বুঝলো ইরফান ওয়াশরুমে। শুধু ইরফানের ফোন নিয়ে ইরফানের নাম্বার থেকে পাড়ার ফোনে কল দেয়। প্রথমে রিসিভ হয়, মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসে। শুদ্ধ মৃদু হাসে, তবে চুপ থাকে, কিছুই বলে না। ওপাশ থেকে ফারা বলে, ইরফান ভাই কিছু বলবেন? শুদ্ধ গলা ঝেড়ে ভারী কণ্ঠে বলে, খবরদার ফোন কাটবে না ফারা। ফারা ভ্রু কুঁচকালো, তবে কিছু বলল না। শুদ্ধ হেসে বলল, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো বুঝলে, তাই ভুলেও ফোনটা কাটবে না। ফারা কিছু বলল না। শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে, সামিয়া নামের এক মেয়েকে আমার মা আমার জন্য পছন্দ করেছে বুঝলে, মেয়েটা মারাত্মক সুন্দর। এইচএসসি দিবে এবার। বিয়ের ডেটটা কবে দেয়া যায় বলো তো? ফারার চোখ পানিতে টইটুম্বর, বারবার ঢোক গিলছে। শুধু ফারার কোনো রেসপন্স না পেয়ে বলল, বলো ফারা, ডেট তুমি ফিক্স করে দেবে, মেয়েকে তুমি সাজাবে, বাসর ঘর তুমি সাজাবে, ফুল কিন্তু তোমার বাগানেরটাই দিতে হবে। ফারার চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ঠোঁট কামড়ে হাসছে। আবারও বলেন, তুমি মেয়েকে দেখতে চাও? আমি পিক দিব অবশ্যই। তুমি ডেটটা বলো তো ফারা, আমি বিয়ে করতে চাই দ্রুত। ডেটটা অবশ্যই এই মান্থের মধ্যেই বলো, কেমন? ফারা ভাঙা গলায় বললে, আজকেই করো, আমাকে বলছো কেন? বলেই কল কেটে দেয়। দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কিছুক্ষণ কেঁদে কেটে তার ঘর থেকে বেরিয়ে ফায়েজের ঘরে যায়। ফায়েজ ইজি চেয়ারে বসে চোখ বুজেছিল, বিরক্ত লাগছে তার সবকিছু। হঠাৎই ফারা ফায়েজের সামনে দাঁড়িয়ে রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে? ফারার কথায় ফায়েজ চোখ মেলে তাকায়। মনের চোখ মুখের অবস্থা বেহাল, কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে আছে। ফায়েজ অবাক হয়ে বলে, হোয়াট? ফারা রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে, আমাকে ফোন করে সেসব গান শোনায় কেন? ফায়েজের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কার বিয়ে? ফারা আবার এত রেগে বলে, তোমার বন্ধু যে মেয়েকে বিয়ে করবে, ওই মেয়েকে আমি থাপড়াতে থাপড়াতে তোমার বন্ধুর জীবন থেকে তাড়িয়ে ছাড়বো, বলে দিচ্ছি। বলেই ধুপধাপ পা ফেলে বেরিয়ে যায়। ফায়েজ পিছু থেকে অবাক হয়ে বলে, আরে কি বলে গেলি, আর কাঁদছিস কেন? ফারা যেতে যেতে চিল্লিয়ে বলে, তোমার শয়তান বন্ধুর জন্য, একবার এখানে আসুক, বিয়ে করাচ্ছি তাকে। ফায়েজ বিছানা থেকে তার ফোন নিয়ে শুদ্ধ নাম্বারে কল করে। রিসিভ হলে রেগে বলে, আমার বোনকে কাঁদিয়েছিস কেন? শুদ্ধ হেসে বলল, ভাল লাগে কাঁদাতে। তুই শুধু ভাব, ওর প্রতিটা চোখের পানির প্রতিটা ফোঁটায় আমার জন্য কত শত ভালোবাসা মিশে আছে। উফ, ভাবতেই কিছু শান্তি লাগছে ইয়ার। ওর একটা পিক তুলে দে তো, আরো শান্তি লাগবে। ফায়েজ বিরক্ত হলো, রেগে বলল, ফারাকে আরেকজনের সাথে বিয়ে দিই, তারপর তুই বসে বসে
কেঁদে ভালোবাসা দেখাস, বেয়াদ্দপ। শুদ্ধ হেসে বলে, শুদ্ধর জিনিস শুধু নিজের করে রাখতে জানে। আমার তো তোর জন্য চিন্তা হচ্ছে সোনা। আহারে ইনায়া। ফায়েজ জেগে সাথে সাথে কল কেটে দেয়। শুদ্ধ এপাশ থেকে হেসে ওঠে। মায়েরা হাতে কফির মগ নিয়ে ইরফানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাবছে ভেতরে গেলে তাকে কিছু বলবে কিনা। তখনকার 10টা থাপ্পড় দিতেছে, ওর একটা যদি ভুল করে দিয়ে দেয়। অনেক চিন্তা ভাবনা রেখে দরজা ঠেলে ভেতরে উকি দেয়। কম পাওয়ারের এক লাইট দেওয়া, তবে ভেতরে সব দেখা যাচ্ছে। ইরফান বেডে শটান হয়ে শুয়ে আছে। মায়েরা বিরক্ত হয়। এই লোকটা ঘরে থাকলে জীবনেও কাপড় পরে না, কেন বোঝে না। যদিও তার দেখতে ভালোই লাগে। মায়েরা ভাবনা রেখে পাটি পেটে পেয়ে ভেতরে যায়। ইরফান শটান হয়ে শুয়ে ডান হাত চোখের উপর রেখেছে, নড়াচড়া নেই কোনো। মায়েরা ইরফানের মুখের সামনে গিয়ে বোঝার চেষ্টা করছে জেগে আছে না ঘুমিয়েছে। এমনিতেই তো বোঝা যায় না, জেগে থাকলেও যেমন ঘুমিয়ে থাকলেও তেমন। মায়েরা ঘরের আশেপাশে তাকালো। একটু এগিয়ে গিয়ে ঘরের কিছু জিনিস খেয়াল করে দেখছে। এই ঘরে ফার্নিচার 4টে, একটা কাবার্ড, একটা আয়না, বেড আর বেডসাইড টেবিল। কিন্তু আসল ব্যাপার হলো এই ঘরের জিনিসগুলো সাদা আর কালো। মায়েরা বুঝলো না ইরফান যেখানেই যায় সেখানেই কি এমন একটি করে সাদা কালো রুম বানিয়ে রাখে। ভাবনার মাঝে পিছন থেকে গম্ভীর স্বর ভেসে আসে, এখানে কি করছো? মায়েরা দ্রুত পিছন ফিরে তাকায়। ইরফান চোখের উপর থেকে হাত সরিয়ে গম্ভীর মুখে মায়েরার পানে চেয়ে। মায়েরা দ্রুত হাতের মগ এগিয়ে দিয়ে বলে, এই তো আপনার কফি দিতে এসেছি। মায়েরা ঘরের চারপাশ দেখতে দেখতে ইরফানের হাঁটু বরাবর দাঁড়িয়েছিল। তাড়াহুড়ো করে মগ এগিয়ে দিতে গিয়ে হাত ফসকে যায়। মায়েরা দ্রুত মগ ধরে ফেলে, তবে গরম কফির বেশি অর্ধেক ইরফানের উপর পড়ে যায়। মায়েরা বাঁ হাতে মগ ধরে ডান হাতে দ্রুত ইরফানের কফি পড়ার অংশ ঝাড়তে থাকে। কি কেলেঙ্কারি হয়ে গেল। ইস। ইরফান শোয়া থেকে উঠে মায়েরার ডান হাত ধরে শক্ত গলায় বলে, স্টুপিড, কি করছো? মায়েরা ভীত গলায় বলে, সরি, আমি বুঝতে পারিনি। কথাটা বলে আবারও নিচের দিকে তাকালে চোখ বড় বড় হয়ে যায়। এ কোথায় পড়েছে কফি? আর কোনো জায়গা ছিল না? দ্রুত চোখ বুজে বলে, আস্তাগফিরুল্লাহ। চোখ মেলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান অদ্ভুত চোখে তার দিকেই চেয়ে আছে। মায়েরা ঢুক গেলে ইরফান তার হাত ছেড়ে দিয়েছে। ছাড়া পেয়ে মায়েরাকে আর পায় কে। লজ্জা ভয় সব মিলিয়ে এক দৌড় দেয় মগ হাতে। বিড়বিড় করে, আর জীবনেও কফি দিতে আসবো না, আল্লাহ মাফ চাই। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়, শান্ত চোখে গম্ভীর মুখে মায়েরার দৌড়ে যাওয়া দেখে। ইরফান মায়েরার প্রস্থান দেখলো, অতঃপর ডান হাতে ঘাড় ডলে বিরক্তির শ্বাস ফেলে। তারপর তোয়ালে দিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা এক দৌড়ে তার ঘরে এসে দরজা চাপিয়ে দেয়। এত বড় কেলেঙ্কারি হয়ে গেছে তার হাত দিয়ে। সেই লোকটার সামনে গেলে তাকে ঠিক কি করবে এইটা ভেবে মায়েরার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বিছানার উপর উঠে বসে ভাবলো, হলোটা কি? কান্না পাচ্ছে তার। দুটো হাত ছিল, দুটো পা ছিল, পুরো শরীরটাই তো ফাঁকা ছিল। বিড়বিড় করলো, কফের বাচ্চাটাকেও ওখানেই পড়তে হলো। পাশে ফোনের রিংটোনে ফোন হাতে নিয়ে দেখলো ইনায়ের ফোন। দ্রুত কল রিসিভ করে কানে ধরলো, অতঃপর বিচলিত কণ্ঠে বলল, আপু, সর্বনাশ হয়ে গেছে। ইনায়া হাসি মুখে কথা বলবে বলে কল দিল। মায়েরার এমন কথা শুনে চিন্তায় ঘিরে ধরেছে। চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে মায়েরা? মায়েরা থামে না, সাথে সাথেই বলে, আপু, তোমার ভাইয়ার ওইখানে। এটুকে বলেই নিজের মুখ চেপে ধরলো। না, এসব বলা কেমন যেন। চোখ বুঝে শ্বাস নিল, তারপর নিজেকে সামলে নেয় কোন রকম। ওপাশ থেকে ইনায়া বলে, ভাইয়ার কি হয়েছে মায়েরা? আবার তোমাকে মেরেছে? মায়েরা একা একা বিড়বিড় করলো, সব মারের প্রতিশোধ এভাবে অজান্তেই নেওয়া হয়ে গেল। ইস, কিন্তু আমি তো চাইনি। কি বিড়বিড় করছো? মায়েরা ভাবনা থেকে বেরিয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলে, না, উনি আমাকে মারেননি। তাহলে কি হয়েছে ভাইয়ার?
মায়েরা ঢোক গেলে মেকি হেসে বলে, হি, কিছু না কিছু না। ইনার পাশ থেকে সন্দেহের কণ্ঠে বলে, কি লুকাচ্ছ? মায়েরা জোরে হেসে বলে, সত্যি কিছু না, তোমার ভাই অনেক ভালো, সেটাই বলতে চাইছিলাম। ইনায়া হেসে বলে, ও মা, ভূতের মুখে দেখি রাম নাম। মায়েরা থতমত খেয়ে বলে, না না, অনেক ভালো না, ওই একটু একটু ভালো আর কি। তা কি ভালো কাজ করলো আমার ভাই? মায়েরা কিছু একটা ভেবে বলে, আপু, একটা সিরিয়াস প্রশ্নের উত্তর জানতে চাই। বলো। বলছি, কারো প্রাইভেট পার্টে গরম কিছু পড়লে তার কি হয় আপু? ইনায়া ভ্রু কুঁচকে বলে, কেন, কি হয়েছে মায়েরা? এমন অদ্ভুত প্রশ্ন করছো যে? মায়েরা থতমত খেয়ে বলে, কিছু না। আপু, তুমি কেমন আছো? আমার এক্সাম শেষ, তুমি আসবা কিন্তু, আমি তোমাকে গ্রাম ঘুরিয়ে দেখাবো। এনায়া বলল, আচ্ছা যাব, বাবা নিয়ে যাবে বলেছে। এনায়ের সাথে টুকটাক কথা বলে মায়েরা ফোন রেখে দেয়। ভাগ্যিস খেয়ে এসেছিল, নয়তো এখন কিভাবে খেতে যেত। দ্রুত নামাজ পড়ে নিল, এরপর শুয়ে পড়ল। ঘুমালেই শান্তি। ঘুমের মাঝে শক্তপোক্ত বন্ধনে মায়েরা নড়ে চড়ে ওঠে, কিন্তু নড়তে পারে না। বিরক্তিতে চোখ মুখ কুচকে পিটপিট করে চোখ মেলে তাকায়। হালকা ঝাপসা আলোয় একদম তার মুখ বরাবর ইরফানের মুখ দেখে তার ঘুম ছুটে যায়। মনে হচ্ছে তার কপালের সাথে ইরফানের কপাল লাগানো। মায়েরা ঝট করে মাথা তোলে, কিন্তু নড়তে পারছে না। কেমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে তাকে। মায়েরা ঢোক গিলল, ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর ঘুমাচ্ছে, কিন্তু তার এখানে কেন? আর তাকে ভাবে পেঁচিয়ে ধরেছে কেন? মায়েরা ইরফানের থেকে নিজেকে ছাড়ানোর জন্য নাড়াচাড়া করে। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুচকে ঘুমের ঝরানো কণ্ঠে বিড়বিড় করে, স্টুপিড ম্যান, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা চোখ বড় বড় করে তাকালো। তাকে ডিস্টার্ব করছে বলছে, সে যেন ডিস্টার্ব না করে। মায়েরা মুসুমুসুরি করতে থাকে, দুহাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মাথা তুলে মায়েরার দিকে তাকায়, রেগে বলে, হোয়াট? মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়, বিরক্ত হয়ে বলে, ছাড়ো না আমায়। ইরফান বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। মায়েরাকে সে ধরে রেখেছে, খেয়াল করতেই ভ্রুকুচকে মায়েরাকে ছেড়ে উঠে বসলো। মুখাবের কোনো পরিবর্তন নেই, যেন কিছুই হয়নি। বেড থেকে নামতে গেলে মায়েরা ইরফানের হাত ধরে বলে, আপনার ঘর রেখে আমার ঘরে এসেছেন কেন? ইরফান ভ্রুকুচকে গম্ভীর গলায় বলে, মাই উইশ। কথাটা বলে বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ইরফানের হাত ধরে থাকা ইরফান উঠে দাঁড়াতে তার হাতে টান খেয়ে বেড থেকে ঠাস করে পড়তে নেয়। তার আগে ইরফান মায়েরাকে বাহাতে আগলে নেয়। মায়েরা ভয় পেয়ে যায়, ভেবেছিল পড়েছে, কিন্তু ইরফানের দিকে তাকিয়ে দেখলো লোকটা তাকে ধরেছে, কিন্তু এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন? ইরফান ধমকে বলে, তুমি কি অপুষ্টির রোগী? মায়েরা রেগে বলে, আপনার জন্যই তো পড়তে যাচ্ছিলাম, ছাড়ো না মায়ের। মায়ের কোমর পর্যন্ত বেডে, তবে কোমর থেকে মাথার পর্যন্ত বেড থেকে ফাঁকায় ইরফানের হাতের ওপর। ইরফান ছেড়ে দিলে ঠাস করে উল্টো হয়ে পড়বে। ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে ধরে রাখা হাত সরিয়ে নিল। মায়েরা চোখের পলকে উল্টে পড়তে নেয় মেঝেতে। মেঝে ছুঁই ছুঁই, মেয়েটা চেঁচিয়ে ওঠে। তখন ইরফান মায়েরাকে ডান হাতে ঝটকা মেরে তুলে বিছানায় বসায়। মায়েরা হা করে চেয়ে আছে ইরফানের দিকে। কত বড় খারাপ লোক ভাবা যায়। সে ওভাবে পড়ে গেলে আজ তার ঘাড় তো পুরো ভেঙে যেত। কোমরে দুহাত দিয়ে ইরফানের দিকে চেয়ে বললেন, আপনি আমাকে ফেলতে যাচ্ছিলেন কেন? ইরফান মায়েরার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ফ্যানের বাতাসে মায়েরার ছেড়ে দেওয়া চুলগুলো মৃদুভাবে উঠছে। পেছন থেকে কিছু চুল দুকাত পেঁচিয়ে সামনে এসে জায়গা করে নিয়েছে। মায়েরার মুখ ফুলানো, চোখে মুখে কিছুটা রাগের আভা। ইরফান চোখ বুঝে লম্বা শ্বাস টানে, এরপর গম্ভীর গলায় বলে, চুল বেঁধে পড়তে বসো। কথাটা বলে গটগট পায়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যায়। মায়েরা হা করে তাকিয়ে আছে। সে কি বললো, আর এই লোক কি বললো? সবচেয়ে বড় কথা,
তার ঘরে এই লোকটা আসলো কোথা থেকে? খবিশ, এই লোকটার ঘরে গেলে তো শুধু আউট আউট করে, আর তার ঘরে এসে ঘুমায়, বিড়বিড় করলো খবিশের দাদা একটা। আবার ইরফানের ব্যবহারে অবাক হয়। এসব ব্যবহার তো আর এই লোকের থেকে আশা করা যায় না, অসম্ভব। মাঝে মাঝে জিন ভর করে কিনা, এর জন্যই তাকে 23 ঘন্টা ধমক দেয়, আর 1 ঘন্টা জিন ধরলে একটু ভালোভাবে কথা বলে, যেটা অকল্পনীয়। তোর বোন কোথায়? ইরফান ভেতরে আসতে আসতে ভ্রুকুচকে বলে, খালামনের বাসায় গিয়েছে। তোর তো খালাতো ভাই আছে। ইরফান ফায়েজের মাকে সালাম দিল, টুকটাক কথা বলে ফায়েজের ঘরে গেল। ফায়েজ কিছু ভাবছে, তার ঘরে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, তোর খালাতো ভাই আছে নাকি, বলিস না কেন? ইরফান সোফায় গায়ে এলিয়ে দিয়ে বলল, ডেলি বলতে হবে কেন? ফায়েজ রেগে বলে, যেখানে ছেলে আছে সেখানে বোনকে পাঠালি কেন? ইরফান বিরক্ত হলো। পিছন থেকে শুদ্ধ ঘরের ভেতর আস্তে আস্তে বলে, কি হয়েছে রে? ফায়েজ পিছু ফিরে শুদ্ধ আর সৌভিককে দেখলো। এগিয়ে এসে সৌভিককে বসতে বলে শুদ্ধকে বলে, তোরা না ইনায়ের ভাই, তোদের হুঁশ নেই? ওর খালাতো ভাইয়ের কোলে বসে থাকার জন্য পাঠিয়েছিস কেন ওকে ওখানে? শুদ্ধ অসহায় মুখ করে বলল, আহারে, তোর আর ইরফানের জ্বালা দেখতে দেখতেই আমার দিন যায়। এরপর ফায়েজের ঘাড়ে বাম হাত তুলে আওয়াজ নিচু করে বলে, আমার কাছে একটা গোপন খবর আছে, শুনবি? ফায়েজ বিরক্ত হয়ে ঘাড় থেকে শুদ্ধর হাত নামিয়ে বলে, ফালতু খবর শোনার ইচ্ছে নেই, জ্বালিয়েছিস তো পিটিয়ে ছাল তুলবো। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে সত্যি বলছি, ওই জাহিদের তো ইনায়াকে মারাত্মক পছন্দ ভাই। বিয়ে ঠিক হওয়ার কথা শুনে সে কি মেয়েদের মতো কান্না, বিশ্বাস করবি না, আমার শার্ট একদম গার্লফ্রেন্ডের কান্নার মতো ভিজিয়ে দিয়েছিল। এখন ইনায়াকে অনেক জোর করে তাদের বাসায় রাখলো, বিয়ের আগে একটু চান্স নিক, বিয়ে হয়ে গেলে তো আর পারবে না, বুঝিস নাই? তুই চাপটিস না, ও বিয়ে করবে না তোর এনায়াকে, শুধু এনায়াকে একটু মন ভরে দেখবে, সুযোগ পেলে একটু একটু ছুঁয়ে দিবে, এই যা, তুই নিশ্চিন্তে থাক। কথাগুলো বলে বুক ভরে শ্বাস নিল। সৌভিক সোফায় বসে হাসছে শুদ্ধর কথা শুনে। ইরফান গম্ভীর মুখে শুদ্ধর দিকে চেয়ে আছে, আর ফায়েজ জ্বলন্ত চোখে চেয়ে আছে। সবার দৃষ্টি দেখে শুদ্ধ মেকি হাসলো। সৌভিকের পাশে গিয়ে বসলে ফায়েজ শুদ্ধর কলার ধরে টানতে টানতে ঘর থেকে বের করে। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মনে হচ্ছে সত্যি কথা বসার জায়গা নেই। ছাড় ছাড়, আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বের করছিস, এত বড় সাহস? পিছন থেকে ফায়েজের মা বলে, ফায়াজ, শুদ্ধকে কোথায় নিয়ে যাচ্ছ? ফায়েজ উল্টো ফিরে যেতে যেতে রাগে বলে, এই বেয়াদবকে আমি ড্রেনে চুপাবো আম্মু, আমায় চেনে না, ওর মজা আমি ছুটাবো, বেয়াদব যা মুখে আসে তাই বলে। শুধু ফায়েজের দিকে তাকিয়ে জোর করে ফায়েজকে দু হাতে চেপে ধরে লাজুক চোখে চেয়ে বলে, বলছি তোমার মাঝে একটু চুপতে দাও না সোনা, বিলিভ মি, ড্রেনের চেয়েও জঘন্য তোমার শরীর, তবে কষ্ট করে ড্রেনে যাওয়ার কি দরকার? ফাইজ চোখ মুখ কুচকে শুদ্ধকে ধাক্কা দিয়ে সরায় তার থেকে। শুদ্ধ হাসছে। ফাইজ ক্লান্ত, বিরক্তি, রাগ সবকিছু সামলিয়ে হনহনিয়ে তার রুমের দিকে চলে যায়। শুধু ফাইজের মায়ের দিকে এগিয়ে গিয়ে বলে, কেমন লাগলো আন্টি? ফাইজের মা হেসে বলে, তুমি পারো বাবা, ঘরে যাও। শুদ্ধ হেসে আবারও ফাইজের ঘরে যায়। ফাইজ এপাশ ওপাশ পায়চারি করছে। ইরফানকে বলে, তোর বোনকে আজকেই আনবি, তোর বইয়ের নেক্সট ইয়ার এক্সাম দিলে কি হতো, ওর জন্য আমার বিয়েটা আটকে আছে। ইরফান অদ্ভুত চোখে ফাইজের দিকে তাকায়। এর বিয়ের জন্য মায়েরা এবছর এক্সাম দেবে না, মানে এটা কোনো যুক্তি হলো? এমনিতেই ওর বউ বড় হচ্ছে না, এ ফাইজ নিজের বিয়ের জন্য তার বউটাকে আরো ছোট বানাতে চায়। ইরফান রেগে বলে, ইনায়া বিয়ের আগের দিন পর্যন্ত ও বাড়িতেই থাকবে। ফাইজ ধূপ করে তার বেডে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে। অসহায় কণ্ঠে বলে, শালা, আমার জীবনটা তেজপাতা করে দিলে, শুধু একবার বিয়েটা হোক, ফাইজের বাচ্চার বোনকে যে কোন সিন্ধুকে রাখবো কেউ খুঁজেও পাবে না দেখিস।
আমার সাথে ভিলেনগিরি করে ঠিক করছিস না, বেয়াদ্দপের দল। শুদ্ধ হেসে বলে, আমি সিন্দুক অর্ডার করেছি, তুই সাইজটা বলতো, আর রূপোর নাকি সোনার সেটাও বল। ফার্স্ট বেডের বক্সের কাছে পেপার ওয়েট পেয়ে হাতে নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ বা হাতে ক্যাচ করে নেয়। সৌভিক হেসে বলে, শুদ্ধ থাম, আর পড়াশোনা ওকে, বেচারা কষ্ট পাচ্ছে। ফারা হাতে কফির ট্রে নিয়ে ঘরে প্রবেশ করে। শুদ্ধ ঘাড় বাড়িয়ে গিয়ে তাকায়। ফারাকে দেখে মুচকি হাসি চওড়া হয়। ফারা শুদ্ধর দিকে তাকায় না। সোফার টেবিলের সামনে কফি ট্রে রাখে। সোফায় সৌভিক বসা, ফারার দিকে অদ্ভুত ভাবে চেয়ে আছে। সে আজকেই প্রথম ফায়াজের বাড়িতে এসেছে। শুদ্ধ সৌভিককে একবার দেখলো। ফারা একটি কফির কাপ সৌভিকের দিকে বাড়িয়ে দিলে শুদ্ধ দুপা পিছিয়ে ডান দিকে এসে ফারার পাশে খানিকটা ঝুঁকে মৃদু সুরে বলে, এখান থেকে যাও ফারা, আমরা নিজেরাই নিয়ে নিচ্ছি। ফারা মাথা তুলে সৌভিকের দিকে একবার তাকায়। এই লোকটাকে সে চেনে না, তবে সে শুদ্ধর কথাও শুনল না। হাত বাড়িয়ে মিষ্টি হেসে সৌভিকের দিকে কাপ বাড়িয়ে দেয়। সৌভিক নিতে গেলে শুদ্ধ ফারার হাত থেকে সেটা কেড়ে নেয়। কফির কিছু অংশ ছিটে শুদ্ধর হাতে আসে, তবে সেদিকে খেয়াল দেখলো না। বা হাতে ফারার বাহু টেনে পিছিয়ে এনে শক্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও ফারা। টেনে পিছিয়ে আনায় ফারার মাথা থেকে ওড়না পড়ে যায়। শুদ্ধ ঠাস করে হাতের কাপ টেবিলের উপর রাখলো। দ্রুত ফারার ওড়না মাথায় টেনে দিয়ে বলল, যাও। ফারা ভ্রুকুচকে যে দেখে বলে, যাব না, আমি এখানেই থাকবো, তোমার কি? সৌভিক পিছন থেকে বলে, হে বিউটিফুল লেডি, ইউ আর সো বিউটিফুল, আসো আমরা পরিচিত হই। ইরফান আর ফায়াজ দুজনেই চেয়ে আছে ফারা আর শুদ্ধর দিকে। এবার ফায়াজ রেগে বলে, ফারা এখান থেকে যা। ফারা তবুও যে দেখিয়ে দাঁড়িয়ে রইল। গতকাল রাতেই তো এই শুদ্ধ অন্যকে বিয়ে করার কথা বলে তাকে কাঁদিয়েছে, আজ নিজেও বুঝুক কেমন লাগে। ফারাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ ফারার হাত ধরে টেনে দরজার বাইরে বের করে দেয়। ফারার মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয়। ঘন ঘন শ্বাস ফেলছে, রাগ লাগছে ভীষণ। সে জানতো না সৌভিককে আসার কথা বলা হয়েছে এখানে। বাসার বাইরে এসে দেখে সৌভিককে এখানে। সৌভিক ফায়েজের বাড়ি প্রথম এসেছে, তাই সে সিন ক্রিয়েট করতে চাইলো না। বহু কষ্টে নিজেকে সামলে এগিয়ে আসলো, তবে চল শক্ত। সৌভিক ভাবছে কফি তো কাজের মেয়ে ছাড়া আর কেউ দিতে আসে না। যদিও দেখে কাজের মেয়ে লাগে না, তবে এখনকার কাজের মেয়েরাও ভালো স্টাইল নিয়ে থাকে। শুদ্ধ ব্যাপারটা বুঝলো না, এসব ভাবলো না। কাজের মেয়ে ভেবে তার স্বভাব সুলভ কমেন্ট করলো, শি ইজ আ সো হট গার্ল। এত মডার্ন কাজের মেয়ে কোথায় পেলি ফায়েজ? আমার সাথে কন্ট্যাক্ট করে দে, কত নিতে পারে? কথা বলতে দেরি হলেও শুদ্ধর সৌভিকের নাক বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। সৌভিক সোফায় চিৎপটাং হয়ে ঘুমিয়ে পড়ে। শুদ্ধ সৌভিককে টেনে চিৎকার করে বলে, তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো আমি, জানোয়ার। কথাটা বলে আরেকটা ঘুষি মেরে দেয়। সৌভিক উল্টে পড়ে। ইরফান শান্ত চোখে চেয়ে আছে, যেন তার সামনে মুভি চলছে। শুদ্ধ আবারও তেড়ে যেতে নিলে ফায়েজ উঠে এসে শুদ্ধকে আটকে বলে, শুদ্ধ থাম। শুদ্ধ ফায়েজকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, এই জানোয়ারকে বাড়িতে আসতে বলেছিস কেন? জানিস না ও কেমন? ফায়েজ কিছুই বলল না, শুধু হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান উঠে দাঁড়িয়ে সৌভিকের কলার ধরে টেনে তুলল। ইরফান হনহন করে টানতে টানতে একদম মেইন গেটের সামনে নিয়ে ধাক্কা দিয়ে শক্ত কণ্ঠে বলে, ভদ্র মানুষের বাড়িতে অসভ্যদের জায়গা নেই, আউট। কথাটা বলে ঠাস করে দরজা আটকে দেয় মুখের উপর। শুদ্ধ রেগে ফায়েজদের ছাদে এসেছিল। সেই ফারাকে ছাদের এক কোণে উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে বড় বড় পা ফেলে ফারার পেছনে দাঁড়ালেই ফারাকে টান মেরে তার দিকে ঘুরিয়ে নেয়। ফারা শুদ্ধ রমন আচরণে মন খারাপ করে ছাদে এসে দাঁড়িয়েছিল। কেঁদেছেও একটু। এখন শুদ্ধকে দেখে ভয় পেল খানিক। এমন রেগে আছে কেন? তাকেই তো বের করে দিল। শুধু চোখ বুজে শ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ফারার দিকে তাকিয়ে রেগে বলল, তুমি ভীষণ বেয়াদব হয়ে গিয়েছো ফারা। ফারা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে, চোখ জোড়া পানিতে টইটুম্বুর।
এই লোকটা তার জীবনে এসেই শুধু কষ্টই দিতে। ভাবনার মাঝে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ফারার চোখের পানি দেখে শুদ্ধর রাগ নিভল বোধ হয় খানিক। ভ্রুকুচকে শান্ত কণ্ঠে বলে, কাঁদছো কেন? ভয় পেয়ে, নাকি আমার কথায় কষ্ট পেয়ে? ফারা চোখ ঘুরিয়ে নেয়, মাথা নিচু করে দৃষ্টি ছাদের মেঝেতে নিবদ্ধ করে। শুদ্ধ ফারার থেকে দুপা পিছিয়ে গিয়ে আড়াআড়ি ভাবে বুকে দুহাত গুজে বলে, যদি আমার কথায় কষ্ট পেয়ে কাঁদো তবে কিছু বলবো না, আর যদি ভয় পেয়ে কাঁদো তবে থাপ্পড় খাবে। এই কারণে চোখের পানি জমলে বলে ফেলো তো ফারা। ফারা অবাক হয়ে চোখ তুলে দৃষ্টি রাখে শুদ্ধর পানে। ফারার মাথা থেকে কাপড় পরে যায় দমকা হয়। রাতের অন্ধকারে ছাদের লাইটের মৃদু আলোয় শুদ্ধ ফারাকে দেখলো। এভাবে দেখে সৌভিক অমন কমেন্ট করলো না। মনে পড়তেই আবারও রাগান্বিত কণ্ঠে বলল, তুমি জানো ওই ছেলে তোমায় বাজে নজরে দেখছিল, তবুও তুমি 2 মিনিট বাড়িয়ে সেখানে দাঁড়িয়েছিলে কেন? পাড়া মনে মনে অনুতপ্ত হলো। সে তো এসব ভেবে থাকেনি, শুদ্ধর উপর জিদ করেছিল, ভেবেছে এই লোকটা কথা শুনবে না। তবে এখন সেই জেদটাকে বিদায় না দিয়ে বরং জেদকে অটুট রেখে আবারও ভাঙা গলায় বলল, দেখুক, তাতে তোমার কি? আমার যার সামনে যেতে ইচ্ছে করবে তার সামনে যাব, ইচ্ছে হলে কোলে উঠে বসবো। আর কিছু বলার আগে পাড়ার গালে একটা শক্ত থাপ্পড় পড়ে। পাড়া ফুপিয়ে ওঠে, মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলি, তুমি নিজের বলায় সব পারো, বিয়ে বাসর আরো কত কি, আমি কিছু বললেই শুধু মারো। শুধু ফারার গাল দুহাতে আজলাই নিয়ে শক্ত কণ্ঠে বলে, শুধু মুখে বলেছো বলে থাপ্পড় দিয়েছে, এটা সকালের আগেই সেরে যাবে, কিন্তু জেদ করে কখনো এসব বাস্তবায়ন করতে যেও না। বিলিভ মি, এমন করলে তোমার কবর আমি নিজ হাতে করব। এরপর আমি আর তুমি একসঙ্গে সেখানে ঘুমাবো। পাড়া ভেজা চোখে শুদ্ধর দিকে তাকায়। শুধু মেয়েদের হেসে বলে, তোমাকে এভাবে কাঁদতে দেখলে আমার ভীষণ শান্তি পাই, কারণ এই কান্না আমার পাশে অন্য মেয়েকে কল্পনা করার জন্য। এত ভালোবাসা কোথায় রাখি বলো তো ফারা? ফারা নাক টেনে বলে, আমি তোমাকে ভালোবাসি না। শুধু এবার একটু শব্দ করেই হাসলো। ফারার গাল থেকে হাত সরিয়ে বলে, ফারা, আই ওয়ান্ট টু হাগ ইউ। ফারা সাথে সাথে বলে, একদম না। শুধু আর একটু পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে মৃদু হয়েছে বলে, তবে যাও এখান থেকে, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। ফারা একবার তাকায় শুদ্ধর পানে, শুধু মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ফারা ঢোক গিলে তাকায় শুদ্ধ দৃষ্টিতে, সময় ব্যয় না করে দৌড় দেয়। শুদ্ধ পিছু ফিরে শব্দ করে হেসে বলে, এই ফারা, ভালোবাসি কিন্তু। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। এক্সাম দিয়ে মায়েরা হল থেকে বের হয়। এক্সাম খারাপ হয়নি, তবে তার মন খারাপ। ইরফান সেই যে 1 সপ্তাহ আগে চলে গেল আর একবারও আসেনি। কিন্তু তার খারাপ লাগছে কেন? ওই লোকটা তো তাকে মানেই না, আসবে কেন? কিন্তু তার মনে পড়ে কেন? ভীষণ মন খারাপ হয় মেয়েটার। স্কুল ড্রেস পরা, মাথায় সাদা হিজাব বাঁধা, দু হাতে বুকের সাথে ফাইল চেপে রাস্তার এক কোনায় দাঁড়িয়ে ফুচকার ভ্যানের দিকে তাকিয়ে আছে। আজ এই ফুচকাও খেতে ইচ্ছে করছে না। চুপ করে কতক্ষণ দাঁড়িয়ে থাকলো, এরপর এগিয়ে যায়। ভাবলো ফুচকা খেয়েই মনটা ভালো করবে, এটা ছাড়া আর উপায় কি। 1 প্লেট ফুচকা নিয়ে একা চেয়ারে বসে মায়রা। কোলের ওপর ফাইল রেখে বা হাতের তালুতে ফুচকার প্লেট রেখে ডান হাতে একে একে ফুচকা পুড়তে থাকে মুখের ভেতর। হঠাৎই তার ডান পাশের গা ঘেঁষে কেউ বসলো মনে হলো। মাথা নিচু থাকায় পায়ের দিকে খেয়াল করে বুঝলো ছেলে। মুহূর্তেই রেগে বোম হয়। পাশ ফিরেই চেঁচিয়ে বলে ওঠে, তোর সাহস তো কম না, অন্যের বইয়ের গা ঘেঁষে বসছিস? তোকে তো। এখন বিরক্তি ভরা চাহনিতে মায়ের দিকে ঘাড় ফিরিয়ে তাকায়। মায়ের বুলিতে দাড়ি পড়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, খুক খুক করে কেসে ওঠে। ইরফান রেগে ধুমকে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না? মায়েরা চোখ পিটপিট করে তাকায়, কি মনে করে ঠোঁটের কোণে হাসি ফুটে।
ইরফান ভ্রুকুচকে বলল, হোয়াট? হাসছো কেন? মায়েরা অবাক হয়ে বলে, আপনি সত্যি এসেছেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা রেগে বলে, আপনি মিথ্যে বলছেন কেন? ইরফান বিরক্ত হয়ে তাকায় মায়েরার দিকে। ভ্রুকুচকে বলে, দেখছো যখন এসেছি জিজ্ঞেস করছো কেন? স্টুপিড। মায়েরা মুখ ভুতা করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান অদ্ভুত চোখে মায়েরার দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলায়। স্কুল ড্রেসে মায়েরার বয়স আরো 4-5 বছর কমে গিয়েছে মনে হচ্ছে। ইরফানের চোখে মুখে কেমন বিস্ময়। ফোঁস করে শ্বাস ফেলে। বাবার উপর রাগ হলো, এই বাচ্চা নাকি তার বউ। ভাবতেই নিজেকে কেমন বিরক্ত লাগলো। ইচ্ছে করলো একে থাপ্পড় দিয়ে বড় বানিয়ে দিতে। রেগে বলল, তুমি বড় হতে পারো না? মায়েরা বোকা বোকা চোখে ইরফানের দিকে তাকায়। এটা কেমন কথা? সে বড় হবে কিভাবে? অতিরিক্ত ঝাল খাওয়ায় চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ঝালের প্রভাবে চোখ জোড়া বিন্দু বিন্দু পানি জমেছে। ইরফান মায়ের চোখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। কাঁদছে আর খাচ্ছে। বিড়বিড় করলো, স্টুপিড। মায়ের হাতের প্লেট কেড়ে নিয়ে ঠাস করে তার পাশের চেয়ারে রেখে মায়েরাকে কোলের উপর থেকে ফাইল তার হাতে তুলে নিল। এরপর মায়ের বাম হাত ধরে এগিয়ে যেতে নিলে মায়েরা চেঁচিয়ে বলে, আমার ছাড়ুন, আমার ফুচকা শেষ হয়নি। পিছন থেকে কয়েকজন লোক বলে, কি ভাই, এত জমজমাট জায়গায় একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যেতে ভয় লাগে না? মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না? ইরফানের পা থেমে যায়। মায়ের চোখ বড় বড় হয়ে যায়, দ্রুত ভদ্র হয়ে দাঁড়িয়ে যায়। ইরফান পিছু ফিরে তাকায়, রাগান্বিত চোখে চেয়ে লোকগুলোর দিকে এগিয়ে যেতে নিলে মায়েরা দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, যাবেন না যাবেন না, ওরা ভুল বুঝেছে। ইরফান মায়েরার কথা শুনলো না। মায়েরার হাত শক্ত হতে ধরে লোকগুলোর সামনে দাঁড়িয়ে দাঁতের দাঁত চেপে বলল, শি ইজ মাই ওয়াইফ। ওকে তুলে নিব নাকি ছুঁড়ে ফেলবো, ইটস মাই চয়েস। হু আর ইউ? আমার ওয়াইফকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। হোয়াটস ইওর প্রবলেম উইথ দ্যাট? এদের সাথে আপনার কি সমস্যা? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। লোকগুলো হ্যাবলার মতো তাকিয়ে আছে। মায়েরা দ্রুত লোকগুলোকে উদ্দেশ্য করে বলে, উনি ভালো লোক, আপনারা যান। একজন চিন্তিত কণ্ঠে বলে, একটু আগে। মায়েরা বুঝলো তখন চেঁচিয়ে উঠলে তার পাশে বসায়। আবার জোর করে টেনে নিয়ে যাচ্ছিল বলে লোকগুলো ভুল বুঝেছে। দ্রুত বলে ওঠে, আমার ভুল হয়েছে প্রথমে চিনতে, আপনারা যান। লোকগুলো একটু অবাক হলো, তবে আর কিছু বললো না, চলে গেল। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ওই লোকগুলোর দিকে এখনো জ্বলন্ত চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গেল। তার হাতটা ভেঙে গেল বোধ হয়। পাশ থেকে স্কুল ড্রেস পরা ফাইল হাতে এক ছেলে এগিয়ে এসে বলল, কিরে মায়েরা, কি খবর? এক্সাম কেমন হলো? মায়েরা মাথা নেড়ে বলল, ভালো। তোর? ছেলেটাও মৃদু হেসে বলল, ভালো। পাশে ইরফানকে দেখে বলে, এটা তোর ভাই? মায়ের উত্তরের অপেক্ষা না করে ইরফানকে ভাইয়া সম্বোধন করে সালাম দেয় ছেলেটা। কিন্তু ইরফানের অমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে ছেলেটা ঢেক গেল। মনে হয় খুব রাগী। যাক, ভাব জমানো লাগবে না। অতঃপর মায়েরাকে বাই বলে চলে যায়। এদিকে মায়েরা তার হাতের দিকে অসহায় চোখে চেয়ে আছে। মাথা তুলে বলে, আপনি কি আমার হাত ছিঁড়ে নিবেন নাকি? উফ, ছাড়ুন, লাগছে। মায়েরা ইরফান আর কতক্ষণ রাগ কন্ট্রোল করবে? প্রথম ওই লোকগুলো, এখন এই ছেলে। ভাই শব্দটা যেন ইরফানের মাথায় একেবারে রক্ত তুলে দিল। ইচ্ছে করছিল সবগুলোকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে। আবার মায়েরার কথা জ্বলন্ত চোখে তাকালো মায়েরার দিকে। মায়েরা ঢোক গিলে বলতে নেই তার আগে ইরফান ডান হাতে ফাইল ধরে মায়েরাকে ঝট করে কোলে তুলে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, মুচুমুচু করতে বলে, কি করছেন? নামানো মায়, নামান বলছি। ইরফান শুনলো না। তার গাড়ির দরজা খুলে ব্যাক সিটে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে। কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নিল। ডান হাত কোমরের পিছনে নিয়ে রেগে বলে, আপনার প্রবলেম কি? ছোড়াছুড়ি ছাড়া কিছু পারেন না? কথাটা বলে সামনে তাকালেই দেখলো ইরফান গাড়ির ভেতরে আসছে। মায়ের চোখ বড় বড় করে তাকায়।
দ্রুত সিটের উপর মাথা সোজা হয়ে বসে গাড়ির দরজার সাথে লেগে গিয়ে বলে, আপনি গেছেন কেন? আমি সরি, প্লিজ মারবেন না। ইরফান মায়রার সাথে চেপে বসে। মায়রার হিজাব টান মেরে খুলে ফেলে। মায়রা চেঁচিয়ে ওঠে। দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়, তবে পারল না। ইরফান বাঁ হাতে মায়রাকে তার সাথে শক্ত করে চেপে ধরেছে। হিজাব খুলে ছুঁড়ে ফেললো। মায়রার খোপা করা চুলগুলো ঝরঝর করে কাঁধ অব্দি ছড়িয়ে পড়ে। ইরফান শার্টের বোতাম খুলতে দেখে মায়রা চোখ বড় বড় করে তাকালি এবং বলে, আপনার গরম লাগলে দূরে সরে বসুন প্লিজ। আমি সরি, আর ফুচকা খাবো না। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে এক এক করে সবগুলো শার্টের বোতাম খুলে ফেলে। মায়রা ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান মায়রার কানের নিচ বরাবর গলায় ডান হাত শক্ত করে দাঁতের দাঁত পিষে বলে, আমি তোমার কি হই সেটাই বোঝাচ্ছি। নট ভাই, ইটস কনফার্ম। মায়রা ঢোক গিলে আমতা আমতা করে বলে, মানে? দূরে শুনুন প্লিজ। মায়রার চোখ মুখ জুড়ে ভীতি খেলা করছে। খোলা চুলগুলো এলোমেলো। মায়রার ভীত মুখ পানে চেয়ে ইরফান তার স্বভাবের বাইরে গিয়ে ডান দিকে সামান্য ঠোঁট বাঁকিয়ে ভীষণই সূক্ষ্ম হাসলো। তবে মায়রা তা বুঝতে পারলো না। ইরফান ডান হাতে মায়রার কিছু সংখ্যক চুল কানে গুজে দিয়ে গলা নামিয়ে শীতল কণ্ঠে বলে, ইউ আর আ ভেরি লিটল বেবি, আই এম ওয়েটিং ফর ইউ। মায়েরা বোকা চোখে পিটপিট করে তাকিয়ে রইল ইরফানের গম্ভীর মুখের পানে। সব তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে।